হট করে ওইখান থেকে চলে এসেছি, কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্ট মানে আজকে আমি যেটা বলতে এসেছি, ওকে, মানে আপনাদের সেই জার্নিটা আপনারা একটু আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ঘটনার জন্য। ওকে, সেটা হচ্ছে আমরা দুপুরের পরে ওই আমাদের ড্যামরা থেকে আমরা যখন জার্নি শুরু করি, তখন আমরা জার্নি শুরুর পরে আমরা প্রথমে যাই হচ্ছে জামদানি পল্লী আছে একটা, ওইখান থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে জমিদার বাড়ি। এটা হচ্ছে রূপগঞ্জের, যারা গিয়েছেন হয়তো তারা চিনবেন। ওই জমিদার বাড়ির ছবি আমি আগের দিন দেখেছি, একটু কেমন জানি আমার কাছে আসলে কখনো কখনো ঢাকা শহরে যেহেতু জন্ম, আমি কখনো ভয় বা এই টাইপের কোনো কিছু ডর আমার কখনো ছিল না। তো জমিদার বাড়ির ছবি দেখে আমার কাছে কেমন জানি লেগেছিল, হঠাৎ করে ছবিটা দেখি আমার মনের মধ্যে একটা কেমন জানি ছিল। তো আমি আসলে বুঝি না, আমার মনে হয়েছিল জমিদার বাড়ি মানে হয়তো এটা হয় একটু পুরনো লোক থাকে, একটু পরিত্যক্ত। এটা আমি কারণে ছবিটা আসলে গুগল থেকে নামিয়ে দেখেছিলাম যে জমিদার বাড়িটা কিরকম, দেখি কালকে যাব। তো দেখতে গিয়ে একটু কেমন জানি লুকটা মনে হলো যে অ্যাজ ইউজুয়াল জমিদার বাড়ি, এখন যারা গিয়েছেন তারা বুঝবেন যে অনেক পুরাতন জনকীর্ণ। তো আমরা যখন গিয়েছি তখন আমাদের ফার্স্টেই যাওয়ার কথা ছিল, আমরা জার্নিটা ওই দুপুরে লাঞ্চের কারণে একটু দেরি হতে আমরা জমিদার বাড়ি যে পৌঁছে যখন তখন একটু পরে সন্ধ্যা হবে। তো ওই সন্ধ্যার সময় যেটা আপনাদের আরো আগে পৌঁছানো প্ল্যান, যখন দামহাও এটা হয় না, আপনার সন্ধ্যার দিকে যে জমিদার বাড়ি, জমিদার বাড়িতে যখন আমরা এই যে লং ছিল ওইটা যখন ঘাটে নামে তখনই একটু সন্ধ্যা ভাব। তো আমরা যখন ঢুকি তখন অনেক দূর হেঁটে তারপরে জমিদার বাড়িটা যেতে হয়, দূর থেকেই জমিদার বাড়িটা দেখা যায়। তো একটা মাঠ পার হয়ে যেতে হয়, ওইখানে দুইটা মাঠ আছে, আবার জমিদার বাড়ির সামনের দিকেও একটা পুকুর আছে। ওখানে যাওয়ার সময় দেখলাম যে লোকজন খেলাধুলা করতেছে সন্ধ্যা শেষ দিকে। তো আমরা যখন গেলাম জমিদার বাড়ির সামনে ছবি তুলছিলাম, আমাদের সাথে গাইড ছিল, তো বললো যে এটা পিছনেও যেতে পারে। তো গাইডের কথা অনুযায়ী আমরা হঠাৎ করে চারপাশে বললাম যে চলো পিছনে যাই একটু দেখি। সবাই যায় নাই, সবাই সামনে ছিল, আমরা ছবি তোলার জন্য পিছনে গিয়েছি। তো পিছনে যাওয়ার পরে যে গলিটা দিয়ে যেতে হয় সেখানে অনেকগুলো শিকড় নামানো ছিল, তো কেমন একটু ভয়ঙ্কর ছিল। আমরা বললাম যে এখানে ছবি তুলি, একটু অন্ধকারের মাঝে সেটা জায়গার মধ্যে ছবিগুলো সুন্দর আসতেছিল। কিন্তু যখন আমরা সামনে গেলাম তো ছবিটা দেখলাম, দেখার পরে দেখা গেল যে ডিজিটালের ভিউর সময় ঝপসা টাইপের একটা ছবি থাকে না, তো ওরকম একটা ছবি। তো তুললাম যখন তখন এরকম মনে হয় নাই, কিন্তু সামনে যাওয়ার পর যখন দেখতেছি যখন ছবিটা নাড়াচাড়া দিয়ে অস্পষ্ট একটা ব্লার দেখতেই কেমন যেন একটা ভয় লাগতেছিল। তখন ঢুকার পরে আমার মনে হতেছে যে বাম দিকে তাকালাম, দেখলাম যে 2-3টা ঘর, কিন্তু ঘরগুলো দেখে মনে হয় যে এখানে থাকার মতো কোনো পরিবেশ না, অন্ধকার সেতে আবার শিকড় আর একদম জরাকীর্ণ। তো ঢুকার পরে ঘাসপালা গাছ সামনে পিছনে একটা বড় পুকুর ছিল, ওদের ওইখানে মাছ চাষ করা হতো। তো আমাদের সাথে আমাদের গাইড ছিল, গাইড থাকার পরে তো আমরা যখন সামনে গেলাম তখন পুকুরের ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে এই ঘরগুলো কারা থাকে। তো ওইটা নিয়ে কথা বলতেছি, গাইড আমাদের জানালো যে এটা একটু রিস্কি, এইখানে সবাই আসে না, আসলেও দিনের বেলা চলে যায়। তা আমরা একটু ডিলে করে ফেলেছি, তো হয়তো এখানে মানে বেশি না থাকাটাই বেটার আছে, শর্ট সময়ে চলে আসা আর কি। তো এর মধ্যে হঠাৎ করে আমাদের মধ্যে একজন ছিল, সে হঠাৎ করে একদিকে হাঁটা শুরু করছে। তো এই সময় ওই সামনে চলে গেছে। তো আমি আবার ওই গাইডকে জিজ্ঞাসা করতেছি যে জায়গাটা একটু ভয়ঙ্কর, কেমন অন্ধকার, দেরি হয়ে গেছে চলে যাওয়াটা। তখন ওই বলতেছে যে আসলে আমি আপনাদেরকে বলি নাই, আমাদের সারাদিন ঘোরার মধ্যে জমিদার বাড়ি ছিল বিদায় আমি বলছি, কিন্তু এটা একটু রিস্কি। ওই যে ওইদিকে একটা গাছ দেখতেছেন, ওই গাছের ওই জায়গাটা একটু খারাপ, তো আপনাদের উনি মনে হয় ওইদিকে যাচ্ছে, তো ওনাকে না করে। তা বলছি না, ওনারা অনেক সাহস, আর ঢাকার ছেলে কোনো সমস্যা নেই। তো আছে কিরকম রিস্ক? তা বলতেছে যে এটা নিয়ে অনেক হিস্টোরি আছে, এলাকার অনেক কিছু বলা বলে। দেখেন আপনারা এই গ্রামের খুব কম মানুষই এখানে আসে, দেখবেন যারা আছে সব বাইরে থেকে আসছে, গাড়ি নিয়ে ঘুরতে আসছে, খেলতেছে, লোকাল লোকজন খুব কম। এই পিছন সাইডটাতে ওরা অনেকে আসে না। তো পেছন সাইডের যে গাছটার কথা বলছিল, মানে এনভায়রনমেন্টটাকে খুব জঙ্গল টাইপের, মানে আমার আসলে মানে জমিদার বাড়ির পিছনের দৃশ্য এরকম এটা আমার মধ্যে কখনো ছিল না। আমার মধ্যে জমিদার বাড়ির পিছনে একটা বাগান থাকবে, সুন্দর কিছু থাকবে, কিন্তু হয়তো অনেকদিন মানে আপনি পুকুরের কথা বলেছেন, শান বাঁধানো ঘাট, হ্যাঁ শান বাঁধানো ঘাট, চারিদিকে গাছ, একটু মানে কেমন ছবিগুলো ভালো লাগতেছিল যে ছবিগুলো ভালো আসবে, কিন্তু একটা ব্যবসা গরম, আর ওই জায়গাটা একটু অন্ধকার, আর গাছগুলো কেমন যেন। আর আপনি দেখছেন যেহেতু সন্ধ্যার দিকে, অলরেডি সন্ধ্যা, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, ছবি তোলার সময় লাইট মারতে হচ্ছিল। তো যখন ও যাচ্ছে তখন ওর কথা শুনে আমার মধ্যে আমি ওরে ডাকলাম যে এখানে যাও না, চলে আসে। গাইডের কাছ থেকে দেখেছেন হ্যাঁ, তখন অনেকে হাসাহাসি করতেছে যে ওরা ধরবে, এটা ধরবে, চলে আসতে হলো। আসতে বলতেছে, আসতেছে না।
তো আসতেছে না, বলার পরে আমি ডাকতেছি, তাই এদিকে আসো, তাই এখানে যেও না। ওই কলিগটাই সামনেই যাচ্ছে, পরে আমি একটু আগালাম, তখন দেখলাম ও আবার ব্যাক করতেছে। তো ব্যাক করার পরে আমরা যখন ওই জঙ্গলের ওই মানে সরু একটা রাস্তা দিয়ে পিছনে গিয়েছিলাম, তো আসার সময় সবাই চিন্তা করলাম যে এখানে ছবি তুলবো, ওই সময় ছবিটা ভালো হয়, অস্পষ্ট বিদায় আমরা আবার ছবি তোলার জন্য তো ওরে দাঁড় করালাম, ছবি তুললাম। ছবিগুলো আমি তখন খেয়াল করি নাই। তো যখন ওইখান থেকে যাওয়ার পর মাঠ পার হওয়ার পরে অন্ধকারের মধ্যে দিয়ে যাইতেছি, তো অবাক লাগছে যে ওর একটু কেমন জানি থমথমে, ও চুপচাপ, ওর ছবি তুলতে যাচ্ছে, ও যাওয়ার সময় যে কৌতূহলটা ছিল আসার সময় ওই কৌতূহলটা নাই। তো ওরে দাঁড় করালাম, দাদার বিহেভিয়ার একটা বিহেভিয়ার চেঞ্জ, মানে স্তব্ধ, ও কোনো কিছুই বলতেছে না। তো আমরা দুষ্টামি করছি, ও দূর থেকে শুনে নাই বিদায় মনে হয়েছে। তো সামনে আসার পর ও চুপ, একদম চুপ। তো ওরে দাঁড় করালাম, ছবি তুলতে বললাম। ওর ছবিটা তোলার সময় আবার কেমন জানি একটা ছবি হলো, যেটা মানে ওরে দাঁড় করাইতেছে, ও দাঁড়াইতেছে না, হাঁটতেছে। তো ওইটার সময় ছবিটা কাপড় একটা ছবি, উপরে শিকড় ছিল। জায়গাটা দেখলে যে যাবেন সে বুঝবেন যে জায়গাটা কিরকম ভয়ঙ্কর। তো আসার পরে নৌকা সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পরে মাঠের ওই জায়গায় আরেকটা ছোট ছোট মন্দিরের মতো পুরাতন, মানে আমি যাওয়ার সময় খেয়াল করি নাই, আসার সময় দেখলাম ও ওই জায়গাটা আবার দাঁড়াইছে। আমি ভাবলাম যে আবার মনে ছবি তুলতে চাইছে এর জন্য। তো ওইখানে দাঁড়ায় ওই মন্দিরের মতো যেটা ওগুলোকে পরিত্যক্ত পরিত্যক্ত ছোট দুইটা ছিল, মানে মঠ আমি আসলে ওইটা মানে আগে আমলের আমিও বললাম যে হয়তো অনেক সময় জমিদার আমলের যেই স্ট্রাকচার গুলো থাকে ওই ধরনের মানে মঠ টাইপের মঠ টাইপের যেগুলো আসলে ইউজ হয় না কিন্তু ওইটা কিন্তু বসবাসের জন্য করে না, বা ভিতরে ওরকম স্পেস আইসা ওইটার মধ্যে আপনি ঢুকতে চাচ্ছে। তো আমি ডাকতেছি যে মানে ছবি, এখন রাতের বেলা তো ছবি ভালো আসবে না, এর জন্য ছবিও তুলতে চাচ্ছে। তো ওরে ডাকছি, দুইবার ডাকার পরেও আসতেছে না। পরে যে গাইডটা ছিল সে বলতে সবাই চলেন তাড়াতাড়ি এখান থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তারপর ও আস্তে আস্তে হাঁটলো। হাঁটার পরে আমরা যখন নৌকায় উঠলাম তখন ও হঠাৎ করে খেয়াল করলাম মানে নৌকার কর্নারে চলে গেল, চুপ করে উপরে যে বসে, কোনো শব্দ নাই। তো আমরা যখন যাচ্ছি, আমাদের রাতের বারবিকিউ ছিল, তা আমরা আবার একটা পাশে বারবিকিউর জন্য দাঁড়াইছি। তো পার করার পরে বারবিকিউ যখন আমাদের যে চাচা ছিল, তো উনি বারবিকিউটা করতেছে, তো আমরা মজা করতেছি যে এই প্রথম এরকম একটা ফিলিংস। তো চাচা ছিল বলতে মানে চাচা বলতে গাইডের যে মানে যে কোম্পানির যে নৌকাটা চালাতো, সেই আবার ওই আমাদের বারবিকিউ মশলা টসলা মেখে ওগুলা রেডি ফ্রাই করছিলেন বারবিকিউ ওই নৌকার মধ্যেই, কিন্তু এক পাশে ওই বাতাস আসবে দেখে ওরা আবার এক পাশে চাপ, মানে কি ওই ঘাটে বাড়ির ঘাটে জমিদার বাড়ির ঘাটে। আচ্ছা ঠিক আছে, ওইখানটাই উনি দাঁড় করেছে। তো আমি বললাম যে মুখ করতে করতে বলবো যে না, বাতাস হলে আর বারবিকিউটা হবে না, এখান থেকে ইয়া করতে হবে। এই সময় হঠাৎ করে ও একটা চিল্লান দিয়ে পরে যাওয়ার পরে আমরা সবাই দৌড়ে গেলাম। তখন সবাই পানি টানি দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে। তখন ওই চাচাটা জিজ্ঞেস যে আপনারা ওইখানে গেছিলেন, উনি কি ছিল? তা আমাদের সবাই মাঠের ভিতরে যায় নাই। তো আমার ওই তখন গাইডের কথাটা বারবার মনে হচ্ছে, মানে মাত্র উনি এই ছেলেটাই বা আপনার এই কলিগটাই হচ্ছে ওই দিকে গিয়েছিল। তো যখন ওই আমাদের যে মাঝি উনি যখন বলতেছে যে আপনারা ওইখানে পিছনে কেউ গেছিলেন, কারণ আমি বললাম যে উনি তো পিছনে গেছিলেন। যখন গাইডের কথার সাথে কেমন যেন একটা কথার মতো মনে হইতেছিল, যে গাইড বললো এরকম, আবার উনিও কিরকম মানে চেহারাটা একটু বুড়া টাইপের ছিল। তো বলতো ওইখানে যাওয়াটা ঠিক হবে। বয়স্ক ওই এলাকারই ছিলেন। উনি হচ্ছে যে আমরা যে জামদানি পল্লীতে গেছিলাম ওই জায়গার স্থানীয়, মানে ওই আশেপাশে। হ্যাঁ, ওরা প্রতিদিনই গাইড, তো ওরা প্রতিদিনই ওই জায়গায় যায়, ওইটা রেগুলার যায়। হয়তো ওরা ওদের শিডিউলে দেখি দুপুর বেলা ওইটা যাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যায় আসলে ওরা কখনো করে না। পরে ও পরে যাওয়ার পরে যে জিনিসটা হলো যে অনেকক্ষণ পানি টানি দেওয়ার পরে উঠলো, তো মাঝি আমাকে বলতেছিল যে ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই, ওইখানে অনেক রকম বাজে বাতাস টাতাস থাকে, দেখেন যে ওনার আবার কোনো সমস্যা হতে। তো হঠাৎ করে যখন ও জ্ঞান ফিরলো, ও আমাদের কারোর সাথে কথা বলে না। আমরা জিজ্ঞাসা করি, কোনো কথা শব্দ নাই, ইয়ে নাই। পরে তো একটু ভয় পেলাম। পরে ওই চাচা বললো যে একটু বাতাস টাতাস লাগতে পারে। তো ওর সাথে কথা বলতে যাই, ও কোনো উত্তর দেয় না। বলতেছে যে বারবারই একটা কথা বলতেছে যে আমি ওই দিকটা আবার যাব, ওই জায়গাটা আমার ভালো লাগছে, গাছের ওইখানে যে গাছটাতে যেতে না নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তো এখন চাচা বলতেছে না ওইখানে আমরা যাওয়াটা ঠিক হবে না, আমরা এখান থেকে চলে যাব। তো ও কিছুতেই মানে ওইখানে আবার যাবে, তারও কথা শুনতেছে না। সবাই হাত দিয়ে ধরতেছে, থামাইতে চেষ্টা করতেছে, কিন্তু ও থামতেছে না, ও দিকটা যাবে। তো যাই হোক, ওইখান থেকে আমরা একটু ভয় পেয়েছিলাম যে কি হলো। তা আসলে ওইখান থেকে ভয় শুরু, এখানে কিন্তু ভয় শেষ না। শেষ না বলতে যখন রাত্রে আমরা ব্যাক করলাম, ও বাসায় চলে গেল। হ্যাঁ,
যাওয়ার পরে ওর বাসার কাছাকাছি আমরা নামিয়ে চলে গেছিলাম। তো পরের দিন সকালে ওর আম্মু ডাকলো, তো আমরা বাসায় গেলাম, আমি একা গেলাম। ওর সিমটমটা খুব ডেঞ্জারাস ছিল, ওর চুল টুল টিয়ে মানে টোটাল একটা অ্যাবনর্মাল। আমার তখন একটু ভয় লাগতেছিল যে কি হলো। তো যাই হোক, এর মধ্যে ওরা এক হুজুরকে নিয়ে আসছে। তা এর মধ্যে ও দেখলাম যে দাঁড়ায় বারবার বলতেছে আমার ওইখান থেকে কেন আনলা, ওইখান থেকে কেন আনলা। মানে ওই ছেলেটা তখন তখন বলতেছে ওইখান থেকে কেন আনলা। তখন ওই যে হুজুর ছিল ওদের বাসায়, সে কি পানি টানি মারতেছে। পরে উনি পানি মারার পরে সাথে সাথে দেখলাম যে ও আমাকে দেখলো, দেখে বলতেছে, মানে মনে হলো যে ওর লুকটাই চেঞ্জ হয়ে গেল। আরে কেমন আসতো, কখন আসতো। কিন্তু এতক্ষণ ধরে ওরে যে আমরা সবাই দেখতেছি, ওর মধ্যে এই ফিলটা ছিল না। এমন মনে হলো যে হঠাৎ করে ঘুম থেকে উঠেছে আর কি। মানে হঠাৎ দেখছে, আমি কখনো এগুলো বিশ্বাস করি না, কিন্তু হুজুর পানি মারার পরে সে পড়ে গেল। পরে হুজুর বললো কি যে ওকে একটু ফ্রেশ করে নিয়ে আসো ওয়াশরুম থেকে। তো ওর মামা ছিল, ও নিয়ে গেল। পরে আসার পরেও আমাকে দেখা মানে কেমন আসছো, কখন আসছো, মানে একটু স্বাভাবিক হলো, ঠিক আছে। তো যখন আমি আসলে এরকম মানে পানি পড়া বা আগের যে আমলের একটা এগুলা ওইরকম আমি কখনো দেখি নাই, বা কখনো আমার ওইটার মধ্যে কোনো ফিল আসে না। তো ওই দিন আমি অনেক অবাক হয়ে গেছি যে না, আমার কাছে মনে হইতেছে আমি এটা কিসের মধ্যে আছি, যেটা কি রিয়েল। তো যাই হোক, পরে ওইখান থেকে সে ওই দিন কথা বলছে, তারপরে কথাটা তো বলে চলে আসছে, কিন্তু আমার কাছে কেমন জানি একটু প্রবলেম মনে হয়েছে। তার 2 দিন পরে তো আমার বাসা থেকে মেসেজ আসলো যে ও অসুস্থ। পরে গেলাম ওদের বাসায়, পরে একটা হুজুর ছিল, তো ওনাকে নিয়ে গেছিলাম। তো ও আবার নাকি ওইখানে যেতে চায়, পরে গাছের ওইখানে। তো হুজুর আবার ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছিল শুনেছি আমি, এটা আমাকে একজন বলেছিল যে উনি খুব ভালোই ব্যাপারে। পরে হুজুরকে বললাম, পরে হুজুর কিছু হাদিয়া নিতে এলো, ওইটা দিলাম। পরে উনি কি করলো, ওই যে আপনার বিভিন্ন হ্যাঁ, মানে প্রথম দেখলাম এই চক দিয়ে এঁকে পরে কাটাকাটি করে কিভাবে ওরা বললো। তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। তারপর থেকে আমার যে কলিগ স্বপন ভাই, তারপর দেখলাম যে না, একটু ঠিক হয়ে গেছে। তারপর ওইরকম, আর তখন ওর সাথে কথা বলতাম যে এরকম আগের ঘটনা, তো বলতো না এরকম কিছু না। তা আসলে একটা খারাপ সময় পার করেছি আমরা, ওইটাই। এখন উনি সুস্থ আছে। যাক, ফাইনালি হচ্ছে সুস্থ আছে, এটাই হচ্ছে বড় কথা। যেভাবে হোক, এই জন্য বলি যে মাঝে মাঝে কিছু কিউরিওসিটি আপনাকে অনেক সময় অনেক কিউরিওসিটি অনেক কিছু জানতে সাহায্য করে, আবার অনেক কিউরিওসিটি অনেক সময় আপনাকে অনেক বিপদের দিক থাকে এখান থেকে। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস আপনি অ্যাভয়েড করে যাওয়াই ভালো। কিছু কিছু রহস্য আছে, যে রহস্যগুলোকে আসলে রহস্য ভাবেই থাকতে দেওয়া উচিত। এই ধরনের যে জিনিসগুলো থাকে, এই ধরনের জিনিসগুলো কিছু কিছু জায়গার সাথে বিলং করে। তো আমার মনে হয় যে ওই এক্সিস্টেন্সে আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার মধ্যে থাকাই বেটার, কিন্তু ওই জায়গাগুলোতে যে ওদের কোনো কিছুতে ডিস্টার্ব না করাটাই হয়তো মানে হ্যাঁ। তো যাই হোক, এনিওয়েজ এখানে আমরা বলতে পারি যে একটা হ্যাপি এন্ডিং, কারণ যেহেতু উনি সুস্থ আছে। হ্যাঁ, তো এটা একটা ভালো খবর। ওকে, চঞ্চল ভাই, এরপরে তো আরো একটা ঘটনার কথা আপনি এর আগে অফ দ্য রেকর্ড। আসলে আমার মানে ওইটা তার কি অনেকদিন আগেই ছিল। আমার লাইফে 2টা ঘটনাই আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি। সেটা হচ্ছে, ওইটা ছিল হচ্ছে আমাদের বন্ধুরা মিলে, আমরা তখন মানে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো বন্ধুরা বলতেছে চলো কোথা থেকে ঘুরে আসি। তা আপনারা যারা মিরপুর থাকেন তারা চিনবেন, মিরপুর বেরিবার, মিরপুর 1-এ। তো ওইখানে বর্ষাকালে নৌকা চলে, নৌকা দিয়ে একটা সাদুল্লাপুর গ্রাম আছে, গোলাপ বাগান বললেই সবাই চিনে। তো ওই গোলাপ বাগান তো আমরা কখনো যাইনি, তো বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা ওইখানে যাব। তো একদিন এরকম একটা দিনেই ফ্রাইডেতে আমরা করলাম, আমরা 7-8 জন মিলে ওই ট্রলারে করে আমরা মিরপুর 1 থেকে এই মাজারের ঘাট থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো এখান থেকে গিয়েছি, ওইখানে আমাদের আসলে হঠাৎ করে যুগের বসে চলে যাওয়া। তো বিকেল বেলা আমরা যখন রওনা দিই, তখন আমরা বিকেল বেলা রওনা একটু দেরি করে ডিসিশন নেওয়ার কারণে তো ওই ট্রলার ঠিক করলাম যে যাবো কোথায় যাবেন, সাদুল্লাপুর। তো বলছে ঠিক আছে, যেতে আপনাদের আপ ডাউন এত টাকা লাগবে। তো আমরা রওনা দিলাম। তো বলছে যে তাড়াতাড়ি বেশিক্ষণ দাঁড়াবেন না, কারণ সময় কিন্তু কম। আমরা বলছি আমরা সন্ধ্যার আগে চলে আসবো। তো আসলে এত দূর আমরা তো জানতাম না, মানে ট্রলারওয়ালা কেন আমাদেরকে এই সন্ধ্যাবেলাও রাজি হলো আমরা বুঝি নাই। তো পরে জানলাম যে ওই ট্রলারওয়ালার বাড়িটাই ওইখানে। তো সে একটা বাড়িতে দেখা করে আসবে, প্লাস আমাদের টিপটাও নিয়ে আসবে, এর জন্য সে যাওয়ার জন্য রাজি হয়েছে। তো যখন গেলাম সন্ধ্যাবেলা, হঠাৎ করে ওই জায়গার কাছাকাছি যাওয়ার পরে এখানে তো পানির মাঝখানে একটা শ্মশান ঘাট আছে, যারা ওদিকে যায় তারা চিনতে পারে জায়গাটা। তো হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল যেতে যেতে। তো ওইখানটায় ওই সময় একটা মেঘলা মেঘলা পরিবেশ ছিল, বর্ষাকাল যেহেতু বৃষ্টির মতো একটা আবহাওয়া তৈরি হবে, বৃষ্টি হবে। তো অনেক প্রচন্ড অন্ধকার।
মানে নৌকার মধ্যে থেকে এরকম ওই সাইডটা একটু গ্রামের মতো, যেহেতু কোনো লাইট টাইট নাই, একদম অন্ধকার, মনে হচ্ছিল যে এখানে কেউ নাই। তো এই সময় এরকম বৃষ্টি শুরু হলো যে আমরা আসলে ঠিক পর্যন্ত যাইতে পারি না। তো বলছি এই জায়গাটা একটু দাঁড় করানো যায়, জায়গা আছে। তো ওই গাছটার নিচে ওইখানটায় যা এরকম হয়েছে যে ওইখানে আসলে পানি পড়ে না, এরকম কোন স্পেস নাই। এটা একটা ঘাট, শ্মশান ঘাট, তার মাঝখানে একটা বড় বট গাছ আছে, চারদিকে গোল, আর আপনার চারদিকে নৌকা দিয়ে ওইখানে যেতে হবে। আচ্ছা, মানে চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, পানির মাঝখানে। এটা বর্ষাকালে এটা ডুবে যায়, অন্য সময় নাকি এটা একটু মানে স্পেস থাকে হাঁটার। তো বর্ষাকালে ওই মাঝখানে ওইখানে নৌকা ওইখানে দাঁড় করানো। তো বলতেছে দেখেন এইখানে কোনো বেয়াদুবি টাদুবি করেন না, সবাই সুন্দরভাবে থাকেন। তো আমাদের এই কথাটা কেমন জানি খটকা লাগবে যে বেয়াদুবি বলতে কি? তা আমরা নৌকার সাথে ওই বেয়াদুবি অনেক কি দিল, মানে এটা আপনাদের ইগোতে লেগেছে। হ্যাঁ, যে বেয়াদুবি। পরে বলতেছে যে এটা একটু অন্ধকার আর একটু ভয়ঙ্কর জায়গা, তো এখানে কেউ আসে না, এদিক দিয়ে যাইটাই তো অনেক সময় অনেক রকম ঘটনা আছে। তো আপনারা আসলে এখানে যেহেতু বিপদে পড়ছেন, তা আপনারা এইখানে একটু মানে উল্টাপাল্টা কোনো কিছু করেন না, মানে গালাগালি বা অন্যরকম কোনো কিছু। তা আমরা তখন বুঝতে পারি যে না, এটা একটু নীরব এলাকা, হয়তো শ্মশান ঘাট, যেহেতু নাম শুনলেই তো ভয় লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা ঝড়ের মতো একটা গাছের ঢাল এসে আমার এক বন্ধুর গায়ে, ওর সাথে সাথে এখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওর কোনো কথা নাই। আমরা সবাই ধরাধরি করতেছি, নৌকাওয়ালাও আমাদেরকে হেল্প করলো, এবং ওর কোনো কথাই নাই। আর চোখগুলা কেমন কেমন বড় হয়ে গেছে আর শুয়ে পড়ছে, মানে কেমন জানি, মানে আমরা সবাই ওর দিকে তাকে, কিন্তু ও আমাদের দিকে তাকাচ্ছে না, ও আমাদেরকে ভেদ করে উপরের দিকে তাকানোর চেষ্টা করতেছে। মানে ডাল যে গাছের উপরে, গাছের এখানে ডাল ভেঙে গেছে। তো সাথে সাথেই যখন আমরা ওরে একটু নাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে তখন আমাদের দিকে তাকালো, বললো যে উপরে দেখছিস কি? তখন আমরা বললাম উপরে কি? পরে বলতেছে যে কে জানি আমার এই ডালটা গায়ে মারল। পরে আমরা বললাম কি বলো, এটা তো গাছ থেকে ভাঙা পড়ছে। তো বলতেছে না, আমার মনে হচ্ছে যে কে জানি ডালটা মারছে, একটা লোকের মতো দেখলাম। হ্যাঁ, ও প্রচন্ড ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে যাক আমরা পানি টেনে দিয়ে ওকে ঠিক করছি। এরপরে ও কিছুতে এখানে থাকবে না, এখান থেকে চলো, এখান থেকে চলো। পরে যখন ওর সাথে কথা বলি, তখন ও বলতেছিল যে ওইখানে ও কি কি জানি দেখছে, কি দেখছে সেটা বলতে পারতেছি। তখন আমরা সবাই ভয় পেয়েছি। তো নৌকাওয়ালা ওই জায়গার গ্রামের, উনিও দেখলাম যে কেমন এলো যে ভাই তাড়াতাড়ি চলে। পরে ওরা নৌকার মধ্যে নিয়ে বললাম যে কি হয়েছে বলতো। পরে বলতেছে উপরে দুইজন লোক গাছের মধ্যে মারামারি করতেছিল। ওইখান থেকে মারামারি, ওরাও ডালপালা ভেঙে মারামারি করতেছে, ওইখান থেকে ডাল এসে পড়ছে। তো যাই হোক, আমরা ওইখান থেকে কোনো মতে ওই ঘাটে গেলাম। ঘাটে যাওয়ার পরে ও চুপচাপ মানে কথা বলতেছে, কিন্তু আমাদের সাথে না, একলা একলা বিল 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 চিল করে কথা বলতেছে। যাওয়া ঠিক হয়নি, যাওয়া ঠিক হয়নি, বারবার এই কথাটা বলতেছেন। তো তখন নৌকালা ছিল, তখন বলতেছে যে ভাই আমরা তো ব্যাক করবো এত রাত্রেবেলা। তো বলতেছে যে ব্যাক করেন, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি আমি চালায় নিয়ে যাবো। তো আমরা তাড়াতাড়ি করে ওইখান থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পর ওই ঘাটটার সামনে দিয়ে যাওয়ার সময় ও আবার বলতেছে যে মারামারি করতেছে, আমি ওইখানে যাবো। তুমি ওইখানে যাবা কেন? মারামারি করতেছে, তুমি এখানে। পরে বলতেছে না, আমি ওইখানে যাবো, আমার ওইখানে একটা কাজ আছে। এতক্ষণ যেটা সে এখান থেকে পালিয়ে আসতে চাচ্ছিল, এখন এখন ওইখানে যাবো বলতেছে। এটাই আমাদের মনে ভয় ঢুকতেছে যে ও কেন যাইতে চাইতেছে। পরে বলতেছে আমাকে ডাকতেছে। পরে আমরা তো মানে ভয়ে, আর রাতের বেলায় কখনো এরকম আসলে নৌকা হয়নি, তার মধ্যে মানে আমাদের ভয় ছিল যে এখানে পুলিশ টুলিশ দেখলে এত রাতে কেন ঘুরতে আসছেন এগুলো বলবে, এর জন্য আমরা একটু ভীত ছিলাম। তো এরপর ওর এই ঘটনার পরে ভয়ঙ্কর একটা সময় কাটিয়েছি আমরা। ওইখান থেকে যখন আসছিলাম মনে হচ্ছিল যে পথটা মনে অনেক বড়, আরো বেশি ভয়ঙ্কর। আর দুই পাশে যেহেতু ওই পানি আর মাঝখানে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো যারা ওইখান থেকে যাতায়াত করেন তারা বুঝবেন যে সন্ধ্যার পরে ওইখান থেকে তেমন যাতায়াত করে না। তো আসলে এইটা ছিল একটা ভয়ঙ্কর বলতে কি, তখনই প্রথম মানে আমরা মানে এই ধরনের কিছু এক্সপেরিয়েন্স। তো ওই ছেলেটা পরের শেষের দিকে মনোরোগ একটা হাসপাতাল আছে মিরপুর, ওইখানে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পর ওইখানে এই ঘটনার হ্যাঁ, ঘটনাটা ঘটার কতদিন পরে তাকে ভর্তি করা হয়? ভর্তি করা হয় 7-8 দিন পর। কারণ হচ্ছে মানে এইটা ওদের 7-8 দিন, তার মধ্যে বিভিন্ন অ্যাবনর্মালিটি বলতে কি, ওদের ফ্যামিলির একজন বলেছিল যে ওরে কোন একটা কিছু আচর করছে, মানে ওরা এক জায়গায় নিয়ে যাওয়ার কথা। তো ওরা পরে আমাদের বলছে যে জানিস আমারে কি করছে। তো বললাম কি করছে? বলছে রাত 3টা বাজে মাইক্রো দিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, ওই শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ওইখানে ফর ট্রিটমেন্ট। ওইখানে কিছু ওঝা বলে ওরা, উনি নিয়ে গেছে, টাকাও নিছিল অনেক। ওরা 3-4 জন ছিল, রাতের বেলা ড্রাইভার ছিল, ওর মামারা শুধু গিয়েছে। মানে ওঝা বলেছে এইভাবে করলে তাকে ওইখানে নিয়ে যেয়ে গোসল করানো হয়েছে, ওকে পানিটা নামানো হয়েছে। ওই রাত 3টা বাজে ওরা ওইখানে গোসল করানো হয়েছে। তখন গোসল করানোর পরে ও একটু ভালো ছিল, কিন্তু
সবাই বলতেছিল যে এইটা আসলে ওর ট্রিটমেন্ট না, মেডিকেলাইজেশন ট্রিটমেন্ট করা দরকার। পরবর্তীতে যখন ওর পরীক্ষা ছিল সামনে, ইন্টার আমাদের পরীক্ষা, অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে হবে, তো ওর একটা মেডিকেল ডাক্তার দেখানো, তখন মনোরোগে নেওয়া যাওয়া হয়েছিল। ওইখান থেকে বলা হয়েছিল যে ওর মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যায়, ওইটা ওর শরীরের ফিটনেস এর সমস্যা। এরপরে আগে এই ধরনের প্রবলেম ছিল? আগে মাঝে মাঝে senseless? না আগে কখনো ছিল না। এটা জাস্ট ডাক্তার বলতেছিল যে ও সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। মানে এটার সাথে কোনো প্যারানর্মাল কোনো কিছু না? না, ওরা বলতেছে যে ওইখান থেকে কিছু একটা হইতে পারে, এটা আপনারা একদম অবিশ্বাস করেন না। ওই ট্রিটমেন্ট আপনারা করেন, আর এইখান থেকে যে মনোরোগের যে ট্রিটমেন্ট, ওরা পাগল বলতেছে না, কারণ ওর সবার সাথে কথা বলতেছে, চিনতেছে, কিন্তু বলতেছে যে ওর প্রপার রেস্ট দরকার। ওকে 7-8 দিনের ইনজেকশন দেওয়া হয়েছে, কিছু ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যে ওর প্রপার একটা রেস্ট হলে ওর কিছুটা আপডেট হবে। পরে মাস 3 পরে আস্তে আস্তে ও ঠিক হয়েছে। তো তখন আমরা মাঝে মাঝে কথা বলতাম কি হয়েছিল, পরে বললো আর কি যে ওই সময়টা আসলে তার একটা খারাপ সময় গেছে। যখন ওই রাতের 3টা বাজে পানিটা নামায় গোসল করানো হয়েছে, তারপরে একটু ফ্রেশ ছিল, আমার তখন ভালো লাগতেছিল। তো যাই হোক, এইটাই আমার আর কি আজকে গল্প। আসলে এই ঘটনা থেকে আমি মনে হয় যে যারা শুনছেন এই মুহূর্তে তাদের একটা চিন্তা করার রয়েছে যে যেই জায়গা থেকে ভয় পেয়েছে এবং সেই জায়গাতে নিয়ে আবার ট্রিটমেন্ট করানো হয়েছে ওঝা দিয়ে, এবং এটা মনের উপর এমন একটা প্রেশার, এটা বড় ধরনের তার মানসিক প্রবলেমও দেখা দিল। আমার যে বন্ধুটা ছিল, ওর নাম ছিল কবির। হ্যাঁ, ও খুব ভালো ছাত্র ছিল, মানে কিছুদিন আগে ও মারা গেছে। হ্যাঁ, তো আসলে এরপর থেকে অনেক কিছু অ্যাবনর্মালিটি ওর মধ্যে ছিল, যেটা আসলে ওর মানে ব্রাইট ফিউচারের কোনো কিছু তার সাথে এক্সিকিউট করে নাই, আমার মনে হয়। যাই হোক, আমি জানি না আসলে, তবে আমি বলবো যে এই ধরনের কোনো প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়াটাই সবচেয়ে বেটার কাজ। আমি জানি যে এই ধরনের জিনিসে অনেকেই বিলিভ করেন না, কারণ এই ওঝা ঝাড়ফুঁক যারা করে, আপনারা যদি একটু ভালো করে নিজের চিন্তা খাটান, 99% আপনি পাবেন সব ফ্রড, বাটপারি করা হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে মানুষকে। সো এই জিনিসগুলা বিলিভ করবেন কি করবেন না সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে ডর টিম যেটা বলবে যে অবশ্যই কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের পরামর্শ নেন। শুনুন, আমি একটু বলতে চাচ্ছিলাম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে বিশেষ করে যদি কোনো মেয়েদের এই টাইপের কোনো প্রবলেম হয়, তাহলে তাদের অবশ্যই সতর্কতার সাথে, কারণ এইখানটায় মানে আমার আরেকটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে মেয়েদেরকে অনেকভাবে যারা মানে হ্যারেসমেন্ট করা। হ্যাঁ, আবার অনেকে আছে যে ওই মেয়েদেরকে নিয়ে অন্যরকম ইয়েতে চলছে। আমরা মানে এইটা সতর্ক করার জন্য আমি রিকোয়েস্ট করছি। সেই চক্রে মানে খুব সহজে চেষ্টা করে যদি হ্যাঁ, নারীদেরকে ফাঁসানো, ডাইভার্ট করে বিভিন্ন কাজে হ্যাঁ, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করার জন্য। সো বি কেয়ারফুল, যে এই জিনিসগুলো থেকে খুব সাবধান থাকতে হবে, কারণ এটা নিয়ে অনেকেই আপনারা খোঁজ খবর নিলে অনেক ধরনের ঘটনা জানতে পারবেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ চঞ্চল ভাই, আপনার কাছ থেকে দুটো ঘটনাই আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে প্রথম ঘটনাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আপনাদের ধন্যবাদ। আমাদের যারা লিসনার রয়েছে তাদের কাছে অনেক ভালো লেগেছে বলে আশা করছি। ধন্যবাদ সুন্দর, আপনাকে। এতক্ষণ যে ঘটনাগুলো আমরা শুনছিলাম, দুজন অতিথির ঘটনা কিন্তু এরই মধ্যে শোনা হয়ে গেছে। প্রথমে আমরা জিপসি ভাইয়ের ঘটনা শুনেছিলাম, দেন আমরা শুনেছি চঞ্চল ভাইয়ের ঘটনা, এবং দুজনের ঘটনাই আমরা এখানে যারা আছে প্রত্যেকের কাছে খুবই ভালো লেগেছে। তো জানি না আমাদের লিসনার যারা আছে তাদের কি রকম লেগেছে, আশা করি যে ভালো লেগেছে, এবং ভালো নাও লাগতে পারে, কারণ এক একজনের ভয়ের লেভেলটা এক এক রকম। এক একজন আছে খুব অল্পতেই ভয় পায়, আবার অনেক এক্সট্রিম কিছুতেও ভয় পায়। তো যাই হোক, আমরা আসলে জোর করে কাউকে ভয় লাগাতে চাই না, আমরা শুধু এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরি। এই এক্সপিরিয়েন্স কিভাবে আপনি নেবেন সম্পূর্ণই আপনার ব্যাপার। সো এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথি, তার সাথে আমরা পরিচিত হই। আপনার নাম কি ভাই? থ্যাংক ইউ সুমন ভাই। আমার নাম হচ্ছে সুমিত। ওকে, কি করেন আপনি? আমি একটা প্রাইভেট ব্যাংকে আর কি জব করছি। ওকে, আপনি থাকেন কোথায়? আমি এখন আছি আপনার সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরীতে থাকেন। ওকে, এবার আমরা ঘটনার দিকে যাই। তো আমি যে গল্পটা বলবো, আসলে এটা কি আসলে ভয়ঙ্কর নাকি আমি জানি না, বাট আমার কাছে সত্যি মনে হচ্ছে ঘটনাটা, এবং আপনার কাছে সেটা ভয়ঙ্কর? আমার কাছে সেটা অবশ্যই ভয়ঙ্কর, এবং আমি ঘটনাটা বলতে চাচ্ছি। প্রথমে আমি তো প্রতিদিনের মতো বাসায় যাই। এটা কি ঢাকাতে? ঢাকাতে আমার নিজের বাসায়। ওকে। আমার বাসার পাশে একটা সজনা গাছ আছে। সবাই বলে সজনা গাছ মানে হচ্ছে হতে কোনো কিছু একটু মানে একটু হ্যাঁ ভয়ের চোখে সবসময় থাকে। তা আমি কখনো বিশ্বাস করি না। আমি ওইখানে ছোটকাল থেকে বড় হয়েছি, আমি কখনো এরকম দেখিনি। দেখা গেছে যে আমার বাসায় আমার বড় ভাই বিয়ে হওয়ার পরে একটা রুম খালি হয়ে যায় আমাদের।
তো ওই রুমে আমাকে থাকতে দেওয়া হয়। আমি প্রথম একলা ওই রুমে থাকার চেষ্টা করি। তো প্রথমে যখন আমি নর্মাল প্রতিদিন প্রায় 1 মাস খুব ভালোভাবে ছিলাম, কোনো সমস্যা দেখিনি। আমি রেগুলারের মতো প্রতিদিন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যেতাম। অনেকেই বলে আমাকে মাঝে মাঝেই আমাকে বোবায় ধরতে বলে একটা কথা আছে। এটার সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা রয়েছে। মোবাইল ধরার। অনেকেই সেটা ধরে, অনেকেই এটার শিকার। তো এরকম আমাকে মাঝে মাঝে ধরতো। তো ঘটনাটা সেদিনকেও ঠিক ঠিক রাত বলতে গেলে আপনার 3টা, 3:30, 4টা এরকম হবে, ভোরবেলার কাছাকাছি। আমি ঠিক আগের মতো ঠিক বোবা যেভাবে ধরে বলে কথা আছে, ঠিক ওইভাবে আমাকে ধরলো। আমি ঠিক টের পাচ্ছি আমার জোরে একটা কেউ চাপ দিচ্ছে আমার শরীরে। ঠিক আমি ডান দিকে ঠিক শুয়ে ছিলাম কাছে, ঠিক জোরে চাপ দিচ্ছিল আমার শরীরে, এবং আমার মনে হচ্ছে যে আমি কোনোভাবে নড়তে পারতেছি না। নর্মাল মনে করছি ঠিক থাকে, সেন্স থাকে, কিন্তু কোনোভাবে বডি কাজ করে। বডি কাজ করে নর্মাল। আমি তো মনে করছি আমাকে সেম ভাবে ধরেছে। তো আমি নর্মাল খুব চেষ্টা করে দোয়া টোয়া করে কোন রকমে ঠিক করলাম, কিন্তু সেদিনকে জানলাটা খোলা ছিল, এবং আমি জাস্ট মুভ যখন করলাম ঠিক তাকিয়ে দেখি কোথায় লাগিয়েছেন জানা? জানলার দিকে, এবং ঠিক আমার মানে ঠিক বিছানার পাশেই জানলাটা, এবং পাশে একটা আলমারিও আছে, আয়নাও আছে একটা। তো জানলাটা খোলা ছিল। আমি যখনই মুভটা করি, আমি তো নর্মাল মনে করেছি যে আমাকে বোবা ধরছে, আমি সে মানে জাস্ট চলে গেল। কিন্তু ঠিক আমার সামনে জানলাটা আমার মনে হচ্ছিল সাদা শাড়ি পরা একজন মহিলা, এবং বয়স্ক মহিলা, ঠিক সজনা গাছটা ঠিক পাশে, কিন্তু আমার জানলার পাশে ঠিক সজনা গাছটা, ঠিক এমন ভাবে তাকিয়ে হাসতেছিল। মানে কোথায় তাকিয়ে আছে আপনার? দিকে শুধু আমার তাকে উজ্জ্বল, মানে সাদা শাড়ি পরা উজ্জ্বল একটা মহিলা। মানে আমি দেখে সাথে সাথে আমি জাস্ট প্রথমে ভয় চিন্তা করতে দেখি আমি সত্যি দেখতেছি নাকি আমার চোখে ভুল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি সত্যি দেখেছি ঘটনাটা। এবং আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম, উঠে সাথে সাথে আমি লাইটটা জ্বালাম, এবং সাথে সাথে আমি জানালাটা বন্ধ করে দিলাম। যখন আপনি লাইট জ্বালিয়েছেন, জানালা বন্ধ করতে গেছেন, তখন কি ওই গাছের এখানে কিছু দেখতেছেন? ছিল সেদিনকে। কিন্তু ওই যে ওই মহিলার কথা যে বলেছেন, মহিলা জানলার সামনে, আমার এখনো মনে আছে, ঠিক জানলার সামনে পাশে আলমারি, ঠিক জানলার সামনে আমার তাকে আছে। না আমি জাস্ট জানতে যাচ্ছি যে যখন আপনি উঠে লাইট জ্বালিয়েছেন তখনও কি দেখতে পেয়েছেন? তখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এবং আমার এখনো চোখে ভাসতেছে, এবং আমি এখনো রাত্রেবেলা আমি একটা লাইট জ্বালাই ঘুমাই। এটা আসলে আমার ক্ষেত্রেও ঘটে। ইনফ্যাক্ট যে আমি ডর করার পর থেকে আমি যখন একা থাকি বাসায়, পুরো রুমের একটা রুমের লাইট জ্বালানো থাকতেই হবে। আমি পুরো ডার্ক ঘুমাতে পারি না ডর শুরু করার পর থেকে। তো এইভাবে ভয় কারো ঢুকে গেলে এটা আসলে কারো পক্ষে ওই অন্ধকারটা নিতে পারে। এইভাবে যে সত্যি একটা ঘটনা, আসলে ভৌতিক যে কোনো ঘটনা সত্যি দেখা যায়, আমার কাছে সত্যি মনে হচ্ছে। এরপরে সজনা গাছটা কদিন পর কেটে ফেলে, বাট ওই সজনা গাছের যে ভৌতিক দিন একটা ঘটনা আছে, আমার সেদিনকেই সত্যি মনে হয়েছে। এবং ওই দিনের পর আমি সেদিনকে পুরো রাত লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি, এবং দোয়া পরে পরে পুরো রুমে ফু দেওয়া হয়েছি। সেদিনকে আমি যখন আমার আম্মা যখন ডাকলো, আমি উঠলাম, উঠার পরে আম্মা বলতেছে তুমি সারা রাত কেন লাইট জ্বালিয়ে ঘুমাইছো। তখন আমি পুরোটা ঘটনাকে বললাম। উনি সাথে সাথে ফুঁকে দিলেন, এবং উনি বললেন যে এরকম ঘটনা হতেই পারে, এটাকে তুমি ভুলে যাও, কারণ দেখা যাবে যে এটা তোমার মনে রাখলে তুমি পরে ঠিক মতো ঘুমাতেই পারবে না। বাট এরকম কাহিনী উনি বলছেন সজনা গাছ থাকলে আপনি তোমার এগুলো দেখতে হয়, বাট এটা তোমার বিশ্বাস করার কিছু নেই। তো যাই হোক, আমি তাও মনের মধ্যে যেহেতু আমি দেখেছি, আমার চোখে এখনো ভাসতেছে, এটা প্রায় 6-7 বছর আগের ঘটনা। তো আমি সেই বিশ্বাসটা করে এখনো আমি রাত্রে লাইটটা জ্বালাই ঘুমাই। জানালা কি খোলা রাখেন? জানাটা কোনোভাবে খুলে রাখি না। এই ভুলটা আর ভোরবেলা, যদিও গাছ নাই, জি গাছটা নাই, কিন্তু আমার এখন তো এটা হচ্ছে আপনার প্রথম experience এই ধরনের প্যারানর্মাল। অনেক আগে তো এরপর আরো একটা ঘটনা তো সিলেটে কোথাও আপনার, এটা কি ছিল? এটা ঘটনা ছিল, আমরা একটা ফ্যামিলি ট্যুরে গেছিলাম আমার এক নানির বাসায়, সেটা হচ্ছে গিলেসন, এটা হাকালুকি হাওরের পাশে। কিছু এলাকার যদি একটু বর্ণনা দেন, কিরকম পাহাড়ি এলাকা? এটা পাহাড়ি এলাকা, আপনার হাওরের পাশে যেরকম বাসা বলে পাহাড়ি এলাকা, ওইখানে আপনার পাহাড়ি পাশে অনেক বড় বড় উঁচা টিলার উপরে আমাদের বাসাগুলো থাকে, অনেক পুরানো, এবং অনেকে সবাই স্থানীয় ওখানকার। তো দেখা গেছে হাওরের পাশে বলে কথা, তো হাওরের পাশে আপনার সবাই বলে হাওরে রাত্রেবেলা সমস্যা হয়, যাওয়াটা ঠিক না। তারপরে ওই বাসা যেটা বলে রাখাল, সবসময় বলে রাখাল ছিল আগে ওই বাসায়। আমার যে আত্মীয় বাসে গিয়েছি, ওনার আব্বা রাখাল পালতো আর কি। এরপরে আর কি ওই রাখালকে দেখেনি। আমি যখন প্রথম যাই তখনই আমি এই ঘটনাটা ঘটে। ঘটনা ছিল এরকম যে আমরা ওই দিন রাত্রেবেলা সবাই তো আমাকে বলতো যে রাখাল টাকাল আগে দেখতো। তো এই রাখাল দেখতো বলতে বলতে হচ্ছে আগে ওই যে জিন পালতো তো। আচ্ছা, রাখাল বলতে বোঝানো হচ্ছে যে আগে ভৌতিক কোনো কিছু, তার জিনটা ভালো জিন, তারা ঘরে কোনো ক্ষতি হতে দেখলে ওরা তখন বিভিন্ন রূপ নিয়ে ঘরের মালিকের রূপ নিয়ে ওরা প্রোটেক্ট করতো, সে চোর হোক কিংবা যেই হোক প্রোটেক্ট করার চেষ্টা করতো। তো সেদিনকে ঘটনা করে, সেদিনকে আমাকে বলছে ঘটনাটা জানার পরে আমি যখন ঘুমাতে গেলাম, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হলাম, সবাই একসাথে, আমরা 3-4 জন মিলে, আমার মামারা ছিলেন। তো সবাই যখন আমরা ঘুমাতে গেলাম,
ঘুমানোর পরে আমরা ঠিক রাত তো অনেক রাত, তখন তো সবাই আমরা গ্রামে, যেহেতু আমরা 12টার মধ্যে প্রায় সবাই ঘুমিয়ে পড়ি। আপনার ঠিক রাত 2টা-3টা হয়, তো হঠাৎ আমি দেখলাম কুকুর, অসংখ্য কুকুর আপনার কুকুর থেকে হাজির হলো। আমি সকালে কখনোই দেখি না কুকুরগুলাকে ঘ্যাও 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 করতেছে। আমার তখন ঘুমটার ওই আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি তো হতবাক, আশেপাশে নড়তে পারছিলাম ভয়ে। ঘটনাটা কি, আপনি কি একা ছিলেন? আমার সাথে আরো অনেকে ছিল, বাট সবাই একদম গভীর ঘুম। গভীর ঘুম। আপনি শুনতে পাচ্ছেন? সময়টা আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তো আসলে নড়তেছিল না, কেন সিচুয়েশনটা এরকম যে আমি কখনোই এরকম ফেস করিনি। তো দেখা গেছে তখনই ঘেউ 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 করতেছে, আমি তো চুপচাপ শুনে যাচ্ছি। একটু পরে গ্রামে আগে খুর পায়ে হাঁটতো মানুষ, খুর তো মনে হয় আপনি বুঝতেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। খুর পায়ে হাঁটা আমি খরম সরি কাঠের যে খরম খরম পরে অনেকগুলা স্টেপ দিচ্ছে একজন, টক টক টক। আমি নিজে কেন শুনছি হাঁটতেছে হাঁটতেছে, আমি সাথে সাথে তো আমি কোনোভাবেই আমি নিজে কেন শুনেছি। শুনে একটু পরে দেখলাম যে খট 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 করে অনেকক্ষণ হাঁটলো, হাঁটার পর আবার শেষ পুরো শব্দ করছিল। তো এরপরে আমি আস্তে আস্তে ভয় পেয়ে চিন্তা করলাম যে আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি শুয়ে পড়লাম সাথে সাথে। সেদিনকে এরপরে আমি আর কোনো সেদিনকে রাত্রেবেলা কোনো ঘটনাই টের পেলাম না অ্যাবনর্মাল টাইপের। তো আমি ওটা নিয়ে আর সকালে চিন্তা করিনি বা কারোর সাথে শেয়ারও করিনি। ওকে, মানে যেহেতু কিছু হয়নি আপনি খুব বেশি পাচ্ছেন, নর্মাল জিনিস হতে পারে। তো 2 দিন পরে আমার কাজিন যিনি ছিলেন, আমার সাথে 2জন কাজিন ছিল, তো হঠাৎ অফিসের কাজে ওদের তাদের চলে যেতে হলো। রাতে আমি একাই ছিলাম। তো সেদিনকে রাত কটা 2টা-2:30টার দিকে হবে, সেম ভাবে কুকুরের শব্দ হলো, প্রচন্ড কুকুরের শব্দ, ঘাউ 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 করতে চারদিক দিয়ে, এবং পায়ে আবার সেই ওই দিন রাতের মতো পায়ের শব্দ, খরমের শব্দ। কিন্তু শব্দটা এখন এত কাছে মনে হচ্ছিল যে আমার ঠিক দরজার পাশে, আমার ঠিক পাশেই হচ্ছে আপনার দরজাটা, এবং ঠিক দরজার পাশেই আওয়াজটা আমি পাচ্ছি এখন, এবং হাঁটতেছে। এবং এবার আগের দিনের চেয়ে একটু বেশি ছিল, এবং আমি শব্দটা পাওয়ার সাথে সাথে আমি অনেকক্ষণ ভয় পাচ্ছিলাম পাওয়ার পরে, এবং আমি ভয়ে ভয়ে চিন্তা করতেছিলাম যে কি করব। তো ঠিক এর মধ্যে একটা গন্ধ আমি অনুভব করলাম। ব্যাপারটা চিন্তা কিরকম, মানে ব্যারোর ভালো একটু গন্ধ টাইপের, আপনার জলা জলা গন্ধ টাইপের একটা কিরকম গন্ধ, বাজে উদ্ভট গন্ধ আর কি। তো আমি সাথে সাথে চিন্তা করলাম যে ঘটনাটা কিসের গন্ধ হতে পারে, কোন এটা কি কোনো কুকুরের গন্ধ নাকি শিয়াল আসলো। তো তখন আমি মনে মনে একটা সাহস অনুভব করলাম, নিজে চিন্তা করলাম দেখি। তো ওখানে যেহেতু ঘটনাটা কি আমাকে বুঝাতে হবে, বাট নিজে একটু সাহস অনুভব করলাম যেহেতু এটা কুকুর নাকি দেখার চেষ্টা করি। তো ওখানে দরজার পাশে একটা ছোট্ট একটা ছিদ্র আছে, আমি চিন্তা করলাম দেখি এটা ভিতরে কি। তো আমি যখনই ছিদ্রের মধ্যে তাকালাম, দেখলাম যে একটা লোক হাঁটতেছে, এবং আমি যখনই তাকালাম ঠিক আমার দিকে বড় বড় আগুনের চোখে আমার দিকে তাকিয়েছিল। মানে ওই লোকটা যখন হাঁটছিল দেখছেন যে হাঁটছে আছে, কিন্তু আমি যখনই ছিদ্রের দিকে তাকালাম, এবং সে সাথে সাথে মনে হচ্ছে আমাদের তাকিয়ে আছে, এবং এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে না আমাকে রক্তের মতো চোখ, লাল লাল হয়ে আছে চোখটা, মানে আপনার দিকেই তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, ওই ছিদ্র দিয়ে আপনাকে দেখে আমি দেখতে পাচ্ছি এবং আমাকে সে টার্গেট করেছে। এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে আমি সাথে সাথে কেঁপে উঠি, এবং আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি জানি না আমি কি অজ্ঞান হয়ে পড়ে গেলাম নাকি আমি মানে নর্মালি ভেঙে পড়লাম, আমি জানি না। আর সকালে আমাকে যখন ডাকে তখন আমাকে সবাই বললো যে কি অবস্থা, তোমার কি হয়েছে। আমি দেখলাম যে আমার শরীরে প্রচন্ড জ্বর, ব্যথা, আমি কোনোভাবেই শরীর উঠাতে পারছি না। তো সবাই বললো ঘটনাটা কি হয়েছে, কেন কেমন করতেছে। তো ঘটনা যখন আমি সবাই ওনাকে বললাম সকালে, তো সবাই আমাকে এটাই বকা দিচ্ছে যে তুমি এত সাহস করে দেখতে গেলা কেন, এটা দেখা তো কোনোভাবে উচিত। যখন তুমি দেখতেছো এটা অ্যাবনর্মাল কোনো ঘটনা, আওয়াজ শুনতেছো, তো তোমার তো বারবার আমি বলছি বাসায় এক সমস্যা আছে, তুমি কেন সাহস করে দেখতে গেলা। দেখতে যাওয়াটা আমার চরম ভুল হয়েছে, এটা আমার পরে বুঝতে পেরেছি। বাট এটার পরে আমার পুরো সারাদিন জ্বর ছিল। পরে যে হোক আমরা 2 দিন পরে মোটামুটি আমি সুস্থ হয়ে যাই। সুস্থ হওয়ার পরে আমরা ফুল ফ্যামিলি আবার বাসায় থাকা ছিল। তো এরপরে আর কি গেছেন কখনো? আর যাওয়া হয়নি, বাট আশা করছি নেক্সট টাইম আবার একটা ধরনের। এবার শব্দ নিশ্চয়ই তাকাবেন না, এবার আর তাকাবো না। এইটাই বলি যে কিছু কিছু জিনিস আছে যে যেই জিনিসগুলো আসলে মানে ওদেরকে ডিস্টার্ব করতে নেই। মানে যদি আমি বিলিভ করি, যেতে আমি প্যারানর্মাল ওয়ার্ল্ডে বিলিভ করি, আমি যদি এই জিনিসগুলোতে বিলিভ করি, এই প্যারালাল একটা ওয়ার্ল্ড রয়েছে আমাদের, যেমন এই ওয়ার্ল্ডটার সাথে সাথে একটা প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে, আনসিন ওয়ার্ল্ড, যেটা দেখি না কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়তো চলছে। এবার অনেকে এটা বিশ্বাস করে, অনেকে করে। তো কিছু কিছু মানে
কথিত আছে বা অনেকেই বলে কিছু কিছু প্রহর রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যে ওই সময়গুলোতে ওই ধরনের নেগেটিভ এনার্জি যে বিষয়গুলো থাকে, নেগেটিভ এনার্জি গুলো খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় এবং ওদের আসলে খুব হাঁটা চলা বলে নানাগুলোটা বেড়ে যায়। তো ওই সময়ে মানুষের মনে হয় যে ওই জিনিসগুলোতে ডিস্টার্ব না করা বেটার। যদি সামাও কোনোভাবে হয়ে যায় ডিস্টারবেন্স, সেটার জন্য ভুক্তভোগী মুখোমুখি আমি হতে পারতাম না। এবং আপনিও সেটা হতে হতে হয়তো বা দেখে গেলে হতে পারে। So, সুমিত ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, দুটো আপনার নিজের সাথে যাওয়া নিজের সাথে ঘটনাটা। ওকে। সো অনেক অনেক ধন্যবাদ সুমিত ভাই আপনাকে Thank you. দৌড়ে এসে আমাদের সাথে এটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। কেউ কেউ হয়তো বা এই ঘটনাগুলো শুনে মানে খুব মনে হবে যে মানে অনেকে এমন সাহসী আছে যে রাতের বেলা যদি আপনাকে কবরস্থান হোক, শ্মশান হোক, যে কোনো অনেকেই বলে যে যেতে পারবে, এই করতে পারবে, সেই করতে পারবে, এভরিথিং ইজ বোগাস যা বলা হচ্ছে। কিন্তু যখন কখনো কোনো একটা মোমেন্টে তার সাথে কোনো ধরনের কিছু ঘটে যায়, তখনই আসলে সে বুঝতে পারে এই ঘটনাগুলো তখন আর তার কাছে বোগাস মনে হয় না। বোগাস ভাববেন না কি ভাববেন, ইটস আপ টু ইউ গাইস। সো আমরা পরবর্তী অতিথিরে বলবো না, আসলে অতিথি বললে একটু অন্যরকম মনে হয়, কারণ আমি এখন যার কাছে যাব সে হচ্ছে ডরেরই ধরতে পারেন একজন মেম্বার, এর আগেও এসছে এবং অনেক অ্যাক্টিভ ভাবে আমাদেরকে সাপোর্ট করে এবং কয়েকটা হন্টেড লাইভেও আমি গিয়েছি, তাই না রনি? বেশ কয়েকটা হন্টেড লাইভে রনি ছিল। তো যাই হোক, রনি, বা একবার তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার পরিচয় হচ্ছে তোর এবিসি ফ্যান ক্লাবের শুরু থেকে এখন পর্যন্ত, আর এখনো আপনাদের জড়িত আছে আর কি। আর প্রফেশনালি হচ্ছে প্রাইভেট জব করে, হ্যাঁ, আই হসপিটালে জব করছি। রনি যেটা হচ্ছে যে এই কাজের পাশাপাশি রনির সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাজের জায়গা রয়েছে, সেটা হচ্ছে রনি খুব এইসব প্যারানর্মাল বিষয়গুলোর পেছনে দৌড়াতে খুব পছন্দ করে এবং কিউরিয়াস অনেক। এই কিউরিয়াসিটি মেটাতে গিয়ে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে, অনেক কিছু জেনেছে। এখানে আগ্রহের একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি মাঝে মাঝে বলেন না যে যার লাইফে হয় সেই আসলে বুঝতে পারে। তো আমার এরকম কিছু ঘটনা আমার লাইফে আছে বলেই আমি বেড়ে গেছে এবং কেউ যদি বলে যে তার লাইফে এরকম হয়েছে, তো ওইটা আমি একটু ভালোভাবে নিয়ে। তো রনি, আমরা ঘটনার দিকে যাই। কোন ঘটনাটা আমরা আমি দুইটা ছোট গল্প বলবো আজকে আমার লাইফের। এইটা ঠিক গল্প কিনা, আমার এই থেকে আমি এটা হচ্ছে রনির জন্য এক্সপেরিয়েন্স, যারা শুনছে তাদের জন্য একটা গল্প হতে পারে, তাদের কাছে গল্প হতে পারে, আবার কারো লাইফে এরকম মিলেও যেতে পারে। তো নানুবাড়ি বেড়াতে গেছি, বয়স 11, 12, 10 এরকম হবে আর কি। খালা, মামা, মানে নানি বাড়ির যে আতিথেয়তা, ফ্লেভার সবকিছু ছিল। তো এর ভিতরে ছোট খালার হচ্ছে সোনার গহনা চুরি হয়ে গেছে। আচ্ছা। তো এইটা নিয়ে তোলপাড় অবস্থা। মানে আগে কিন্তু এরকম ছিল যে গ্রামের বাড়িতে কেউ বেড়াতে গেলে বিশেষ করে মহিলারা শহর থেকে যখন যেত সোনার গহনা পরে যেত, ওইখানে কোনো অনুষ্ঠান থাকলে হাতে অনেকগুলো চুড়ি, মোটা মোটা চুড়ি পড়তো, স্বর্ণের চুড়ি। তো খালামণির ওইরকম 4টা চুড়ি আর গলার হার, এই মিলে তখনকার সময় মেবি 1.5-2 লাখ টাকার মতো দাম হবে আর কি। তো ওইটা চুরি হয়ে গেছে, এইটা নিয়ে তো সব আনন্দ মাটি হয়ে গেছে যে কে চুরি করলো। যেহেতু গ্রামের ভিতরে অনেক লোকজন যাওয়া আসা করে, আর চুরির ব্যাপারটা এরকম যে যা চুরি হয় সে কিন্তু সবাইকে সন্দেহ করে, যে মনে হয় ও চুরি করছে, ও চুরি করছে, আর বলতে পারে না, এরকম কিন্তু একটা ফিলিংস হয়। গ্রামে আবার এরকম ছিল যে অমুক কবিরাজ আছে কিংবা অমুকে বলে এইগুলো নিয়ে পাটি চালান কিংবা পিঠে গামলা লাগাই দিয়ে এরকম করে আর কি। তো আমি তখন ছোট, তো আমি জাস্ট ভয় পাচ্ছিলাম। নানু হচ্ছে কাকে যেন ডেকে নিয়ে আসলো, উনি একটা পরামর্শ দিল তুলা রাশির কেউ আছে কিনা। আর এক মামা, উনি রাজশাহীতে থাকে, সাগর মামা নাম, উনিও বেড়াতে আসছে। ওইটা হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাই আর কি, মানে আমার মামা ভাই আর কি। তো সাগর মামা তুলা রাশি ছিল। সাগর মামা আবার ওই সময় রাজশাহী ইউনিভার্সিটি পড়তো। তো মামা বললো আমার তুলা রাশি, বাট আমি তো এগুলো বিশ্বাস করি না, আমি এগুলো করবো না। তো অনেক কষ্টে মানে খালামণি কান্নাকাটি করে হচ্ছে মামাকে রাজি করালো যে আমার এতগুলা জিনিস চুরি হয়ে গেছে, তুই জাস্ট একটু দেখ মানে কবিরাজ কি বলে, ওইভাবে দেখ যে পাওয়া যায় কিনা। তারপরে যেটা হলো, কবিরাজ মামাকে বললো যে আপনি একটু গোসল করে পবিত্র হয়ে আসেন। আসলো, তো একটা প্লেটে পানির সাথে আরো কি কি যেন দিল, দোয়া পরে দিল। নিয়মটা হচ্ছে ওটা ছিল কাঁসার প্লেট। তো কাঁসার প্লেটে পানি যে রাখছে, আমি দূর থেকে দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে এটা। আবার সবাই গোল হয়ে দাঁড়ায় আছে, মানে অন্যরকম ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর মজা। সাগর মামাকে বললো যে আপনি পানি, প্লেটে যে পানি আছে, পানিটা এখন নড়াচড়া করছে বা কাঁপছে একটু পরপর, তো ওইটা থেমে যাওয়ার পর ওইখানে দেখতে পাবেন যে কে চুরি করছে। তো মামা প্লেটের দিকে তাকিয়ে আছে,
তাকায় থাকতে থাকতে মামা দেখি মানে ঘেমে যাচ্ছে আর হচ্ছে মামার গা কাঁপছে আর কি। ওই অনেক ছোট, মনে আছে এখন। তো তখন মামা একটু পরে চিল্লাই উঠলো, বললো যে কাজের মেয়ে কাজটা করছে। হ্যাঁ, কাজের মেয়েকে মামা চিনতো। এইটা বলতে বলতে কাজের মেয়ে দৌড় মারছে বাড়ি থেকে, মানে ও তো ধরা পড়ে গেছে। এই ব্যাপারটা হচ্ছে পরে কাজের মেয়েকে ধরে ওর বাসা থেকে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। আসলে সেই নিয়েছিল। খেয়ে নিয়েছিল। তো এটা বললাম এই জন্য যে তুলা রাশি মামা রাশি তুলা, যার জন্য সে দেখতে পেয়েছে। সে মামা পরে বললো আবার যে ওর পুরো ছায়াটা স্পষ্ট দেখা গেছে, মানে চেহারার মধ্যে দেখতে পেয়েছে। ওই প্লেটে যে পানি ছিল, পানিটা দেখতে পাচ্ছে যে মেয়েটা এরকম কখনো চুরি করল। আর মেয়েটা যেহেতু আমাদের, আপনারা তো সামনেই ছিলেন, মানে আপনারা কিছু দেখতে না না আমরা কিছু দেখতে পাইনি। আমি সামনে মানে আমি একটু দূরে ছিলাম, তো দূরে রেখে এরকম চেষ্টা করছিলাম দেখার জন্য, বাট ভয় পাচ্ছিলাম, ভয় সামনে যাচ্ছিলাম না। তো তারপরে তো পুরা বাড়ি হয়েছে, পুরা গ্রামে একদম হয়েছে, পড়ে গেছে। উদ্ধার করা হলো, পরে কাজের মেয়েকে বাদ দেওয়া হলো। আবার নিকটক করে দিল, থাক কাজের মেয়ে চুরি করছে, এটা নিয়ে করাচ্ছে। আচ্ছা, এই গল্পটা কেন বললাম, আমি শুরু করেছিলাম আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যখন পড়ি বগুড়া কেন পাবলিক কলেজে, তখনকার আমার লাইফে যেটা হয়েছে, এইটার পেছনটা বলে নিলাম, আমার গল্পটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমার তুলা রাশি, আমাদের বাসার পাশে হচ্ছে এক বয়স্ক লোক থাকতো, মনসুর নাম, হাজি বলে চিনতো সবাই, 3 বার হজ করেছে। উনি একদিন হচ্ছে কি যেন একটা গাছের শালের মতো কি যেন নিয়ে আসছে, বললো যে রনিকে তো সবাই বলে তুলা রাশি, এটা যদি ঘোরে হাতের উপরে তাহলে বুঝবো যে আসলে রনি তুলা রাশি। এবং আমি হাসলাম যে এটা হয় নাকি। আমার আম্মু বলছে না এগুলো দরকার নেই, না না এমনি দেখি না আমার তুলা। পরে আমার হাতে দেওয়ার সাথে সাথে আমার ডান হাতে দিয়েছিল, বো করে। এইটা আমার কাছে আসলে একটা ম্যাজিকের মতো মনে হয়েছে যে কি হাস। অন্য যারা ছিল অন্যদের হাতেও দিলেও ঘোরে না, মানে আমি তুলে আসি প্রুফ। কি হলো সেটা? মানে গাছের ছাল এমনি এমনি একা এই ছালটা আমার হাতে যখন দিল, ঘুমি বলে যে বাচ্চারা দৌড়ে যায় বাতাসে ঘোরে, ওই রকম করে ঘোরা শুরু হয়েছে। উনি আর বললো না যে এটা কি গাছের ছাল, উনি গাছটা দেখা চলে। এরকম মাঝে মাঝে অনেকে জানে তুলা রাশি, অনেক অফার নিয়ে আসতো। আমার মুখে বলতো আমার মুখ চুরি হয়েছে, এটা চুরি হয়েছে, আপনার ছেলেকে দিয়ে একটু দেখে। আমার আম্মু টোটালি না, আমার ছেলে অনেক ছোট, এগুলো আমার ছেলেকে দিয়ে করাবো না, ও কখনো করবো না, ও এমনিতে অনেক ভয় পায়। ভয় পাওয়ার অনেক কারণ আছে, মাঝে মাঝে অনেক কিছু দেখে ফেলি, এগুলো আমার ভয়ের একটা কারণ আর কি। তো তারপরে একদিন পাশের বাসার প্রতিবেশী আর কি, আন্টি মারা গেছে, মাত্র 42 এইজে হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। তো ওনার হচ্ছে আলমারিতে জমি বিক্রির টাকা ছিল, 2.5-3 লাখ টাকা ছিল। ওই টাকাটা চুরি হয়েছে, তো ওই জমিটা বিক্রি করে উনি ওনার ছেলেকে দিয়ে ব্যবসা করাবে, ওই জমিটাই ওনার সম্ভব। তো যখন টাকাটা চুরি হয়ে গেল, তখন তো উনি একদম অসুস্থ, অনেকে মাথায় পানি ঢালতে, ডক্টর নিয়ে আসতেছে, প্রেশার লো হয়ে গেছে। তো আন্টি হচ্ছে অনেক পরে যখন একটু সুস্থ হলো, সেই দিনই জহরের পর আমাদের বাসায় এসে আম্মুকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আমার অবস্থা তো জানেনি, আমি কোথায় যাব, তো টাকাটা কে চুরি করছে এটা আমার আসলে জানা দরকার। তো আন্টির আবার হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। জয়েন্ট ফ্যামিলি বলতে আন্টির দেবর ছিল, আন্টির হচ্ছে ননদের হাজবেন্ড, আর সবাই বেড়াতে আসছে, ওইরকম একটা অবস্থা ছিল। আমি বললো এখন কি করতে হবে, বললো যে মসজিদে যে আজান দেয়, ও বলছে যে রনিকে দিয়ে ট্রাই করেন। উনি হাতে একটা জায়নামাজ আর আয়না নিয়ে আসছে, তখন কেবল হচ্ছে কলেজ থেকে আসছে, এসেই আমি শুনতেছি এগুলা ঘটনা। তো আমি আন্টিকে বললাম, দূর থেকে বললাম, না 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 আন্টি, এগুলো আমি পারি না, ভয় পাই, এগুলো আমি করবো না। আমি ছোটবেলায় দেখছি মামা এরকম ভয় পাইছে, আমি এগুলো করবো না। আন্টি অনেক রিকোয়েস্ট করলো, বাবা আমার তো এই টাকাটাই সম্বল ছিল, আমি কোথায় যাবো তোমরা তো জানিস। পরে আম্মু বললো যে আচ্ছা তুই এটা একটু দেখা যায় কিনা, আসলে সত্যি না মিথ্যা দেখতো, আমি দাঁড়ায় থাকবো। নিয়মটা হচ্ছে একটা অন্ধকার ঘরে আয়নাটা রেখে ওই জায়নামাজে বসে আমাকে দোয়া করতে হবে। এটা আরো ভয়ঙ্কর ব্যাপার, দুপুর বেলা 2:30-3টা এরকম ততক্ষণে বেজে গেছে। তো আমি বললাম যে এক অন্ধকার ঘরে কেন বসতো, যে কোনো সময় দেখতে পারি। তো আন্টি বুঝাই বললো, না বাবা এটা অন্ধকারে দেখতে হয়, তো তুমি একটু অজু করে আস। তো ওই জন্য আমি গোসলই করে আসলাম। তো গোসল করার পর থেকে অটোমেটিকলি আমার ভয়ের অবস্থা খায়। পরে হচ্ছে জায়নামাজটা বিছাইলাম, আমার আম্মু ঘরের পর্দা, জানালা পর্দা টেনে দিল, জানালা লাগাই দিল। তারপরে আমি বললাম না আম্মু আমার তো ভয় পাচ্ছে, আন্টি আমি পারবো না। আম্মুকে বললাম আম্মু এটা পাবো। তো আম্মু আবার আন্টিকে বললো, দেখেন ও তো আসলে ভয় পাচ্ছে। তো আন্টি এমন অবস্থা আমার হাতে ধরছে যে বাবা আমার এই টাকা ছাড়া আর কিছু নাই। তো অনেক কষ্ট করে আমিও একটু একটু করে সাহস করে জায়নামাজে বসলাম, বসে দরজাটা মানে একদম সিটকানিটা লাগাই দিলাম না, দরজাটা চাপাই দিলাম। আন্টি আবার বললো যে আমি দরজার পাশে বসে আছি, দরজার ওই পাশে আমাদের পাড়ান। দরজা লাগাই দেওয়ার পরে আমি জায়নামাজে বসে আয়নার দিকে তাকায় আমি সূরা পড়তেছি।
অনেকগুলো সূরা পড়া হয়ে গেল, বাট কিছুই দেখা যাচ্ছে না। আমি ভাবলাম এটা আর সম্ভব না, আমাকে তো হবেও না, এটা হয়তো মানে মিথ্যা কোনো প্রচলিত ছিল যেখান থেকে এরকম হয়ে গেছে, মামা কোনো কারণে হয়তো দেখছে, বাট আমার দ্বারা সম্ভব না। তো দেখি যে আমার গা ঘেমে যাচ্ছে, মানে এটা ভয়ের জন্য গা ঘেমে যাচ্ছে। তখন আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি দোয়া করছি, তাহলে আমার ভয় লাগবে কেন। তো এরকম প্রায় আধা ঘন্টা বসেছিলাম, আমি ভাবলাম না এখন আমার পক্ষে সম্ভব না। তারপরে এরকম ভাবতে ভাবতে হুট করে দেখি আয়না দিয়ে ধোঁয়া উঠতেছে। আমি কিন্তু অলরেডি বুঝতে পারছি, আপনি ওই এনভায়রনমেন্টে আপনার মাথায় গেছে সেরকম অবস্থা, আপনি দেখলে বুঝতে পারবেন। তো তখন হচ্ছে যখন আস্তে আস্তে ধোঁয়াটা এরকম, আগুন লাগার যে ধোঁয়াটা ওইরকম না, মানে একটু পর একটু হালকা উঠে থেমে যাচ্ছে। তো যখন থেমে যাচ্ছে তখন ভাবলাম যে এটা আমার ভুল ধারণা হতে পারে। আমি কিন্তু ধোঁয়া দেখছি, ধোঁয়াটা আয়না থেকে উঠছে, ধোঁয়া দেখছি, ধোঁয়ার দিকে তাকায় আছে, আয়নার দিকে একদম তাকায় নাই। তো তারপরে ভাবলাম যে আয়নার দিকে তাকাই তো কি অবস্থা। আয়নার দিকে তাকায় দেখি একটা লোক, বগুড়ার ভাষায় যেটা গ্রামে যেটা বলে যে লুঙ্গিটা মানে একটু কাঁচা মারা, হ্যাঁ কাঁচা দিয়ে, তো ওইভাবে একটা লোক মানে গাড়িওয়ালা, গাড়ি দেখা যাচ্ছে, চেহারার অবয়ব দেখা যাচ্ছে, টুপি পর ওই কাঁসার ইয়ের মধ্যে, কাঁসা না, আয়না দেওয়া হয়েছে। ওকে, তো লোকটা টুপি পরা দাঁড়িয়ে আছে আর লুঙ্গিটা কাঁচা মারা। স্টিলের আলমারি, বোঝা যাচ্ছে স্টিলের আলমারিটা খুলে টাকাটা নিয়েই আলমারিটা খুলে দৌড় মারছে। এটা আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আয়নার মধ্যে একদম ড্রামা না, মানে ওই অবয়বটা দেখা যাচ্ছে। আচ্ছা, মানে সিনটা বুঝতে পারছেন যে বাট চেহারা চেনা যাচ্ছে না যে চেহারাটা কে। তখন ওইটা দেখার পর আমি জোরে চিল্লাই, মানে লোকটা বের হচ্ছে, আয়নাতে দেখা যাচ্ছে, আমি এত জোরে চিল্লাই উঠছি, আম্মু আন্টি সবাই আমার দরজা খুলে ভিতরে ঢুকে আমার আম্মুকে আমাকে তারা দেখতে, বাবা ভয় পাইছে। তারপর কি হলো জানি না, আমাকে হচ্ছে ঠান্ডা পানি টানি শরবত টরবত খাওয়ালো। পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আম্মু তো আবার আন্টি গেলে, আমি আগেই বুঝছি আমার আমার ছেলে গেলে এগুলো করাবো না এরকম। তারপরে আমি আন্টিকে বললাম, আন্টি আমি চেহারা দেখতে পাই নাই, দেখি একটা লোক দাড়িওয়ালা, স্বাস্থ্য ভালো, লুঙ্গিটা জড়ানো, সে ওইভাবে টাকাটা নিয়ে দৌড় মারবে এরকম একটা অবস্থা। ওই সময় আমি আসলে চিল্লে উঠছি। তারপরে কি হলো জানি না আসলে। তো আন্টি বুঝতে পারছে কে। তারপরে হচ্ছে পরে তো আম্মু আমাকে অনেক আবার দোয়া পরে বুকে সুতো দিল, আমার রুমে ওটা করছে। আমি আর ভয় আমার রুমে যাচ্ছি, রুমে গেলে মনে হয় আবার অলৌকিক আবার কাজ, ওই জিনিসটা হয়তো ভেসে উঠতে পারে এরকম। তো টানা 2 দিন আমার বাসায়, মানে আমার রুমে আমি ছিলাম, আম্মুর কাছে ছিলাম। তো তারপরের গল্প, 2-3 দিন পরে আন্টি খুঁজে বের করছে টাকাটা কে চুরি করছে। আন্টি সন্দেহ করে তাকে ধরছে এবং সে আমি কে চুরি করছে আন্টির ফ্যামিলির মধ্যে, আমি এইভাবে এখানে ওপেন বলছি না জিনিসটা, বলা ঠিক হবে না, যদি কেউ পরিচিত কেউ শুনে ফেলে আমার কথা, তাহলে এটা আবার একটা ঝামেলা। যাই হোক, এরপরে যেটা হয়েছে যে আন্টি তো চোর বের করে ফেলছে এবং সে টাকাটাও ফেরত দিছে। তো ফেরত দিছে, এটাও ভালো গুড নিউজ। পরে আন্টি আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নিয়ে আসতে পারছে যে বাবা তুমি যে উপকারটা করছো, এটা না হলে আসলে আমি নিশ্চয় হয়ে যেতাম আর কি। তো আন্টির রিলেটিভস একজন করছে। পরে আন্টি, আমি যেই বর্ণনা দিয়েছি আন্টিকে, সেই বুঝতে পেরেছে এই কাজটা কে করেছে, একদম কাছের লোক করেছে। আর টাকাটা পুরো ফেরত পেয়েছে। আমি এই হচ্ছে মানে রনিকে একজন পেলাম মানুষ যে কিনা মানে সরাসরি আসলে দেখতে পেয়েছে। আমার আসলে এই জিনিসটা নিয়ে অনেক কিউরিওসিটি, মানে আমার না বিশ্বাস হতে যায় না। মানে সিরিয়াসলি আমি জানি না আমাদের লিসনাররা হয়তো বা আরো অনেক বেশি নেগেটিভ ভাবছে, বাট আমার নিজেরই বিশ্বাস হতে হয় না যে মানে এটা কি সম্ভব। এইটা আমি যখন ওই আয়নার সামনে বসেছিলাম আমিও ভেবেছিলাম যে এটা আসলে অসম্ভব। কিভাবে সম্ভব, যে আমার তখন আলিফ লাইলার কথা মনে পড়ছিল, আলাউদ্দিন চেরা একটা দৈত্য বের হয়ে যায়। বাট রিয়েলি যখন ধোঁয়ার মতো উঠছিল, দেখছিলাম নুনিটা জড়ায় গিয়ে এভাবে নিচ্ছে, তখন আমি সিরিয়াসলি একদম ভয় পেয়ে গেছি। আমি আসলে এটা ফান হিসেবে নিতে পারেন, মানে সিরিয়াসলি নেওয়ার কিছু না। আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের অনেক ক্ষেত্রে যদি যেগুলো দরকার পড়ে অনেকে চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আদৌ সত্য কিনা, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার একবার ইচ্ছা ছিল যদি আমি আই উইশ যে আমি এরকম কোন একটা ঘটনা প্রত্যক্ষ করতে পারতাম, তাহলে রনি নেক্সট টাইম যদি কেউ এই ধরনের আবদার করে অবশ্যই আমার ফোন দিবা। আমি আসলে এটা আমার আম্মুর পারমিশন নিতে হবে, কারণ এরপর আরো বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। দেন আমার আম্মু আমাকে গ্রামে নিয়ে গিয়ে, খুব ভালো একজন মানুষ ছিল, সে আমাকে তাবিজ দিয়েছিল। তো ওইটা আমার টানা 3 মাস ব্যবহার করা লাগছে, তারপরে আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়েছি। তো আরেকটা ছোট্ট ঘটনা আছে রনির। আমরা রনির ঘটনায় আবারও যাবো। রনির ঘটনায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই সবার সাথে। এই ঘটনাটা আসলে
দেশের বাইরে ঘটেছে আমার পরিচিত একজন মানুষের সাথে। মানে আমি চেয়েছিলাম যে সরাসরি যদি ওকে আনা যায় তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আসলে টাইমিং এর কারণে, তার অনেক সময় স্বল্পতার কারণে বাংলাদেশে সে অল্প কিছুদিনের জন্য এসেছিল, আবার চলে গেছে। সেটা হয়েছে যে সে থাকতো সৌদি আরবে, ওর নাম হচ্ছে নয়ন। নয়ন সৌদি আরবে থাকতো। তো যখন নয়নের সাথে কথা হচ্ছিল, নয়নের কথায় কথায় ও আর কি একটা ঘটনা আমার সাথে শেয়ার করে, সেই ঘটনাটা আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। ঘটনাটা ছিল এরকম, নয়ন যেই শহরে থাকে, রিয়াদে থাকে। তো রিয়াদে ও অনেকদিন ধরে আছে, মোটামুটি একটু ভালো পজিশনে আছে আর্থিক ভাবে বা সবকিছু মিলে ফাইন্যান্সিয়ালি ভালো আছে। তো ও যে জায়গাটাতে থাকে একটা অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, যেখানে রয়েছে যে থাকার পরিবেশ খুবই ভালো, এবং ওর ঠিক পাশেই হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট রয়েছে, এবং দূরত্ব খুব বেশি না, মানে just ওর জানালা থেকে, ওর যে বেডরুমটা আছে বেডরুমের জানালা থেকে 4-5 হাত দূরত্বে হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট, মানে এই দুইটা বিল্ডিং এর দূরত্ব এরকম অতটুকু আর কি। আরেকটা ফ্ল্যাট আর কি, ফ্ল্যাটের মাঝেই ফাঁকাটুকু রয়েছে। তো ও যেটা হয়েছে যে ওখানে যখন মানে ও যখন থাকা শুরু করেছে, মানে ও উঠেছে কিছুদিন হয়েছে আর কি ওখানে, মানে 5-6 মাস হয়েছে। মানে ও ওঠার 1-2 মাসের মাথায় পাশের যে ওর লোকগুলা ছিল ওরা চলে গেছে, অন্য একটা ফ্যামিলি আর কি এসছে। তো ওই ফ্যামিলিটা আসার পর থেকে কন্টিনিউয়াস ওদের ডাইনিং রুমের লাইটটা জেলে রাখতো, এবং এই ডাইনিং রুমটা ছিল ওর বেডরুমের, মানে নয়নের বেডরুমের মানে জাস্ট পাশাপাশি। ওইখানে ডাইনিং রুমের লাইটটা জেলে রাখার কারণে সারা রাত ওর মানে ঘুমাতে প্রবলেম হতো, মানে টিউব লাইট চলতো, পুরো আলো, মানে রুম আলোকিত হয়ে যেত। ও 1 দিন 2 দিন 3 দিন প্রায় এইরকম অনেক অপেক্ষা করেছে, দেখেছে, মানে 1 মাস হয়ে গেছে, মানে প্রত্যেকটা দিন লাইট জেলে রাখ। তো একদিনও যেটা করেছে যে ওদের সাথে একটু কথা বলেছে যে এরকম এরকম আপনাদের লাইটটা তো অলওয়েজ জ্বালানো থাকে, সময় একটু সমস্যা হয়, যদি আপনারা লাইটটা বন্ধ করে রাখেন তাহলে ভালো হয়। ওরা যখন যেই কথাটা বলেছে ওকে, এই কথাটা শোনার পর ও পুরা মানে ও নিজেরও আইডিয়া ছিল না এই ধরনের কিছু হইতে পারে। ওরা যেটা বলেছে যে আসলে দেখেন, মানে ওই ফ্যামিলিটা আবার মানে ছিল, মানে বাঙালি ফ্যামিলি না, এটা হচ্ছে খুব সম্ভবত ওই যে সৌদি আরবেরই। তো ওরা যেটা বলেছে যে এই জায়গাটাতে মানে আমরা ইচ্ছা করে লাইটটা জেলে রাখি না, এটা একটা কারণ আছে। কারণটা ছিল যে ওরা নাকি ফ্ল্যাটে আসার পরে কিছু কিছু প্রবলেম পেয়েছে রাতের বেলা, এইখানে কিছু ঝামেলা ওই ফ্ল্যাটের, অনেককে হাঁটা চলা করতে দেখতে পাওয়া যায়। এবং সবচেয়ে বেশি প্রবলেম গুলো হয় যখন একটা অন্ধকার থাকে, অন্ধকার থাকলে নাকি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো খুব বেশি হয়েছে। তো তখন ওনারা মানে ওই ধরনের রিচুয়াল যারা করে তাদের সাথে একটু কমিউনিকেট করেছে। তো তখন তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এই রুমের লাইটটা আপনারা সবসময় জেলে রাখবেন, এবং ওই রুমের লাইটটা নাকি 1 সেকেন্ডের জন্য বন্ধ করানো হয়েছে, মানে অলওয়েজ এই লাইটটা জ্বলতে থাকে জাস্ট বিকজ অফ দিস, মানে ওদেরকে বলা হয়েছে এখানে। এরপরে নয়নের যেটা হচ্ছে যে পরে তো আসলে স্বাভাবিকভাবে ঘুম হওয়ার কথা না, মানে আমি শুয়ে আছি এখানে, আমি জানি ঠিক আমার 2 হাত দূরে যে আমার পাশের ফ্ল্যাটটা যে রুমটা, ওই রুমটার মধ্যে এই ধরনের প্রবলেম আছে, এবং তখন স্বাভাবিক এটা অন্যরকম কাজ করলে কখনোই ঘুমাতে পারে। এরপরে ও নাকি ছেড়ে দিয়েছে, কিন্তু যদিও ও দেখতে পারেনি, মানে ও কোনো কিছু ফিল করে, কিন্তু ও নাকি পরবর্তীতে আসলে খোঁজ নিয়েছে, যেটা আসলে ওর সাথে মানে মিথ্যা কথা বলেছে ওকে বোঝানোর জন্য, নাকি আসলে এই ধরনের কিছু ঘটনা আছে। ও এটা মানে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছে, খোঁজ নেওয়ার ও যেটা জানতে পেরেছে যে আসলে কিছু একটা প্রবলেম ছিল, এবং আগের যে একটা ফ্যামিলি ছিল এই ফ্যামিলিটা নাকি ওই কারণে ওখান থেকে চলে গেছে। তো আর কি আসলে হয় না, ঘটনা শুনতে শুনতে আমার হঠাৎ করে এই কথাটা মানে মনে চলে আসলো কি, যে মনে হয় যে একটু শেয়ার করে ফেলি, তো এই জন্য আর কি শেয়ার করলাম সবার সাথে। জানি না কার কাছে কেমন হচ্ছে। আমার মনে হয় যে আমি ওর কাছে যেই ফিলে শুনেছি, যে ভয়টা আমি ওর চোখে মুখে তখন দেখতে, আমি যখন আপনি ঘটনা যখন বলছিলেন আমি তোমার চোখে মুখে দেখতে গেছিলাম যে অনেক ভয়টা বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম। তো আমার কাছে ও যখন বলেছিল আমি বুঝতে পারছিলাম যে পুরো চোখ মুখ ওর মানে ভয়ে মানে হয়ে গেছে, ছিল। তো সেই জন্য আর কি শেয়ার করলাম। যাই হোক, তো রনি আরো একটা ঘটনা তো আছে মনে হয়, ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা, আমি খুব বেশি সময় নাই, অল্প সময়। আচ্ছা ঠিক আছে, আমার এটা ছোট একটা গল্প আর কি। তো রমজান মাসে সবাই বলে যে আসলে কিছু দেখা যায় না, হ্যাঁ। তো আমিও জানতাম যে রমজান মাস আসলে পবিত্র মাস, বাট এটা কেন দেখলাম এটা আমি জানি না, দেখে ফেলছি। তো আমি তারাবি নামাজ পড়ে বাসায় যাচ্ছি আর কি। বাসার খুব বেশি হলে 30 গজ সামনে আমার বাসা, পাশে নতুন একটা বিল্ডিং হচ্ছে, ওইখানে গেটটা লাগানো হয়েছে আর বাউন্ডারি করা আছে আর কি।
আচ্ছা। তো আমি আমার মতো যাচ্ছি, আমার মনের মধ্যে একটা যে বাসে গিয়ে আবার খাবো, তার উপরে একটু টায়ার্ড হয়ে যায় না মানুষ, এরকম। তো হুট করে দেখি যে ওই দরজার সামনে দুইজন দাঁড়ায় আছে, পুরোপুরি সাদা রঙের মতো, মাথা না। তখন আমি ভাবছি যে আমি তো মাঝে মাঝে এরকম ভয় দেখি, ভয় পাই, এটা হয়তো এমনি হতে পারে। দেন আমি ওখানে দাঁড়ালাম, আমি দাঁড়ায় দেখেই যাচ্ছি যে আসলে এইটা কি জিন নাকি অন্য কিছু। তো ওরা দেখি মানে অনেক, আমি হুজুরের দেখছি যে লম্বা কি যেন পরে না, এটাকে আলখাল্লা বা জুব্বা বলে, এরকম বলে, ওইরকম দুইজন পরে দাঁড়ায় আছেন, মাথা মানে মাথার এই মানে গলার উপর থেকে নাই। তো আমি যখন প্রায় 2-3 মিনিট ওখানে দাঁড়ায় আছি, আমি ভাবলাম যে আমার যদি ভুল হয় ধারণা, সাইকো টাইপের যদি হয়ে যায়, দেন এটা আস্তে আস্তে কেটে যাবে। এই জন্য আমি একটু ওয়েট করছি যে চলে যায় কিনা। একটু পর দেখি হাত নাড়া, মানে তসবি বলতেছে, এরকম একটা বোঝা যাচ্ছে আর কি। দেন তখন আমি ভাবলাম যে এটা ভালো হতে পারে, আবার আমি ভুলও দেখতে পারি, তো আমি আরেকটু সামনে আগাই। তো আমি আবার কয়েক ধাপ সামনে আগানোর সময় ওই দুইজন দেখি আমার দিকে আসা শুরু করে, এইরকম বড় বড় করে ধাপ ফেলে আমার কাছে আসতেছে আর কি। তখন তো আমি ভাবলাম যে সামান্য হতে পারে। আমি পেছন দিকে দৌড় মারবো, এইটাও আবার ভাবছি যে পেছন দিকে দৌড় মারলে নাকি আরো বেশি সমস্যা হয়। তারপরে কি করা, আমি তো সামনে যেতেই পারছি না, কারণ আমার সামনের দিকে এক ধাপ 2 ধাপ করে আসা শুরু করছে। তাই আমি পেছন দিকে এত জোরে দৌড় মারছি, দৌড়ে একদম হচ্ছে প্রায় টানা 1 মিনিট দৌড়ালাম। এক আঙ্কেলের বাসা ছিল, জোরে জোরে গেটে ধাক্কা দিলাম। আঙ্কেল তো দৌড়েছে, এত জোরে ধাক্কা দিলাম, আমি বললাম আমি সামনে কি যেন দেখছি, একটু হেল্প করেন। তা আঙ্কেল তো সাথে সাথে, সবাই জানে যে অনেক এরকম ভয় টয় পায় আর কি, সাথে সাথে টর্চ লাইট আর লাঠি নিয়ে বের গেছে। তো আমাকে নিয়ে আবার ওই জায়গায় গেল, গিয়ে টর্চ জ্বালায় দেখি কিছুই নেই। তো আঙ্কেল আমাকে বাসায় রেখে আসলো। তো আম্মু আবার দোয়া করে দিল, তুই কেন এগুলো দেখিস, বুঝি না, এরকম। এরপর আরো অনেক গল্প আমি হয়তো পরে আবার আমি শেয়ার করবো আপনার সাথে। তো এই যে একটা ছোট্ট একটা টুকরো গল্প আর কি, যে এটা আসলে একটু হলেও মানে ওই যে জিনিসের দেখাটা মানে মাথা নাই, বাট পুরা দেহটা মানে ওই জন্য আমি sure যে আপনি একদম স্বাভাবিক অবস্থায় ছিলেন। এটা একদম স্বাভাবিক, কোনো ইলিউশন না। আমি তো এইটা আগে আমি ওখানে দাঁড়াইছিলাম যে আসলে এটা ভুল দেখছি কি, কিংবা আমার মানসিক কারণে এটা হতে পারে, সাইকোলজির কারণে আমি হয়তো ভাবছি এমনি দিন লাগা, এইটা বোঝার জন্য আমি ওখানে সময় নিই। দেন পরে হাঁটা শুরু করি, ওরা আমার দিকে আসলো, তখন আমি দেখলাম। ওকে, এইরকম আমার ধারণা যে যারা শুনছে অনেকেই হয়তো বা অনেকের কিছু ঘটনার সাথে মিল পাবে, অনেকেই হয়তো বা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছু দেখেছেন, মিলে যেতে হয়তো বা সেটা হয়তো বা অনেকে অনেক কিছু লজিক দিয়ে নিজের মনকে বুঝিয়েছে যে না এটা আসলে অন্য কিছু, বা এটা আমি কিছু দেখিনি। আবার অনেকে হয়তো যারা বুঝাতে পারেনি, লজিক খুঁজে পায়নি, তারা আসলে ভয় নিয়েই আছে। তো যারা এরকম ছোটখাটো বা যেই ধরনের ভয় নিয়ে আছেন, এবং আমি মনে করি যে যদি আপনি চান, যদি আপনার আগ্রহ থাকে, সেই ভয়টা আপনার নিজের ভেতরে না রেখে আপনারাও ডরের এই প্রোগ্রামে আসতে পারেন, এসে আপনি আপনার সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তাহলে হয়তো আপনার এই শেয়ার করাটা অনেক কিছু সম্মুখীন না হয়েও একটা এক্সপেরিয়েন্স পাবে, বুঝতে পারবে যে আসলে আমার এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা এই করার ফলে এই ঘটনাটা হয়েছিল, আমি হয়তো বা এটা অ্যাভয়েড করতে পারি, এই জিনিসগুলো এড়ানোর কি করতে পারে। অনেকের একটু অন্যরকম হতে পারে, এই ঘটনাগুলো শোনার পর খালি শুধু এমনিতেও ভয় পেতে পারে। তো এটা আপনার উপরেই ডিপেন্ড করে যে আপনি আসলে কোন দিকটা বেছে নিবেন। তো যাই হোক, আমাদের প্রায় শেষ, প্রায় না, আমরা প্রায় বলার ঠিক হবে না, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আজকের মতো আমরা র্যাপ আপ করছি। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ডরের সাথে ছিলেন, ডরের ঘটনা শুনেছেন, প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, ঘটনা শুনেছেন। এবং যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন স্টুডিওতে, তাদেরকে অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন এবং আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন। আচ্ছা, কিবরিয়া ভাই, আপনি তো এতক্ষণ ধরে একদম চুপচাপ ছিলেন, কোন একটা প্রশ্ন করেন, একদম চুপচাপই ছিল। লোবান ভাই চুপচাপ ছিল, লোবান ভাই একটু সাউন্ড নিয়ে ঘাটাঘাটি করছিল। যাই হোক, তো আপনি সচরাচর চুপ থাকেন না, তো আজকে এত চুপ থাকার কারণ কি? চুপ থাকার কারণটা হচ্ছে যে একজন শ্রোতা হিসেবে শোনার চেষ্টা করছিলাম যে আসলে গল্পগুলো কেমন লাগে। আমার কাছে, আমি সবসময় একটা কথা বলি, ভয় জিনিসটা আসলে মনের তৈরি, হ্যাঁ, এবং এটা আসলে যদি আমার মতো একটা মানুষকে, যিনি আসলে এইসব জিনিস তেমন একটা বিশ্বাস করেন না, সেরকম একটা মানুষকে যদি একটা নির্জন রাতের গভীর একটা জায়গাতে রেখে আসা হয়, সেই মানুষটা ভয় পাবে। তো যে মানুষটা আসলে কোনো কিছু বিশ্বাসই করে না, এরকম কোনো কিছু, সে ভয় কেন পাবে? ভয় পাওয়ার পেছনে কারণটা হচ্ছে মনের ভেতরে একটা যদি বসবাস করে। যদি সত্যি সত্যি এরকম হয়, যদি কেউ এসে দাঁড়ায়
যদি সত্যি সত্যি এই যে গল্পটা আমি শুনলাম একটু আগে এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটে,